আজ আমরা দেখতে চলেছি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি রোম্যান্টিক মুভির গল্প, যা মূলত জার্মান লোককথার উপর নির্মিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি, যাকে বাঁচতে হলে যেতে হবে এক অজানা গন্তব্যে। খুঁজে নিয়ে আসতে হবে এক স্বর্ণকেশী রাজকন্যাকে। একের পর এক রহস্যময় চরিত্র আর অদ্ভুত সব ঘটনা, এবং সেই রাজকন্যা যাকে পেতে হলে করতে হবে তার ৩টি ইচ্ছে পূরণ। আসলে শেষ পর্যন্ত কি ঘটেছিল তাদের সাথে? ভালোবাসার রহস্য আর স্বার্থপরতায় মোড়া গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক বছর আগের কথা, জার্মানির ব্যাভারিয়া রাজ্যের রাজা লুইস একবার তার বিশ্বস্ত ২ সেনা জিরিক ও স্টেফানকে এক বিশেষ গোপনীয় বস্তু আনতে পাঠিয়েছিলেন। তাই রাজার আদেশ অনুসারে তারা সেই রহস্যময় সিন্দুকটি বহন করে ফিরছিল। কিন্তু সিন্দুকটি কোথা থেকে এসেছে বা তার ভেতরে কি আছে তা কেউই জানে না। রাজা শুধু বলেছিলেন বাক্সটি একটি দূর দেশের ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করতে হবে। এদিকে উদ্গ্রীব রাজা তাদের আসার খবর পেয়ে জঙ্গলে তাদের অপেক্ষা করছিলেন। কিন্তু ঠিক তখনই একটি কুকুরছানা শিকারি ঈগলের থাবা থেকে ছুটে সোজা বাক্সের উপরে গিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় রাজা বিচলিত হয়ে ওঠে এবং বিরক্ত হয়ে কুকুরটিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তিনি সবাইকে নির্দেশ দেন সিন্দুকটি দ্রুতই রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে দয়ালু জিরিক কুকুরছানাটিকে কোলে তুলে নেয়। আচ্ছা, জিরিক ও স্টেফান ছোটবেলার বন্ধু, কিন্তু একজন অনেক দয়ালু, অপরজন খুবই স্বার্থপর। এখানে জিরিক জানে না এই ছোট প্রাণীটি তার ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। প্রাসাদে পৌঁছে রাজা যখন সিন্দুকটি খুলে দেখে, সেখানে ছিল একটি জাদুকরী সাপ, যা তিনি গোপনে চোরা কারবারিদের কাছ থেকে কিনেছিলেন। এরপর রাজা সাপটিকে হত্যা করে। অন্যদিকে জিরিক ও স্টেফান নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই রাজা সেখানে আসেন। তার হাতে ছিল সেই সাপ যাকে একটু আগেই তিনি হত্যা করেছিলেন। রাজা তাদের নির্দেশ দেন যেন তারা সাপটিকে তার জন্য রান্না করে নিয়ে আসে, কিন্তু এই বিষয়টি কেউ যেন জানতে না পারে। এখানে জিরিক অবাক হয়ে বলে, কিন্তু এই সাপটি তো বিষাক্ত হতে পারে। এখানে রাজা তাদের জানায় তারা হচ্ছে তার বিশ্বস্ত সেনা। এখন এই বিষয়ে তিনি অন্য কারো ওপর বিশ্বাস করতে পারছেন না, তাই তারা যেন এটি রান্না করে তার জন্য নিয়ে আসে। কিন্তু রাজা তাদের সতর্ক করে বলে তারা যেন ভুলেও এটা না খায়। এরপর তারা সাপ রান্নার প্রক্রিয়া শুরু করে। স্টেফান রান্না করতে করতে বলে ওঠে, রাজা এভাবে আদেশ দেওয়ার কারণ কি হতে পারে? তারা কৌতূহলী হয়, এই সাপে এমন কি আছে। তাই রহস্য উদ্ঘাটনের জন্য স্টেফান এক টুকরো সাপের মাংস কুকুরটিকে খাইয়ে পরীক্ষা করতে চায়, কিন্তু জিরিক তাকে থামিয়ে দিয়ে সেটা নিজে খেয়ে নেয়, কারণ তাদের কারণে নিরীহ কোনো প্রাণীর ক্ষতি হোক সে সেটা চায় না। কিন্তু হঠাৎই যেন কুকুরটি কথা বলে ওঠে। জিরিক কুকুরটিকে কথা বলতে শুনে বিস্মিত হয়ে যায়। সে বুঝে যায় এই সেই জাদুকরী সাপ যার মাংস খেলে মানুষ পশু পাখিরও ভাষা বুঝতে পারে। এরপর তারা একটু ভীত হলেও রান্না করা সাপটি তারা রাজার সামনে উপস্থাপন করে। রাজাও সেটি খেয়ে আনন্দে অভিভূত হন, কারণ এখন তিনি তার পোষা কুকুরদের ভাষা বুঝতে পারছেন। যখন তিনি বুঝতে পারলেন তার উদ্দেশ্য সফল হয়েছে, তখন তিনি সাপটির বাকি অংশ আগুনে পুড়িয়ে ফেলেন। ঠিক এমন সময় জানালার ফাঁক দিয়ে দুটো পায়রা উড়ে আসে। তাদের একজনের ঠোঁটে ছিল সোনালি রঙের চুল, আর অন্য পায়রা তা কেড়ে নিতে চাইছে। এখানে পায়রাটি বলতে থাকে, এই সোনালি চুল আমি দূর দেশের রাজকন্যার ঘর থেকে নিয়ে এসেছি। একমাত্র সেই রাজকন্যার চুল সোনার মতো। এবার পায়রা দুটির কথা শুনে রাজা ও জিরিক দুজনেই চমকে ওঠে। তাই রাজা সব দরজা জানালা বন্ধ করে সোনালি চুল নিয়ে নেয়। আর জিরিক পায়রার কাছে জানতে চায় কে সেই রাজকন্যা যার এমন চুল রয়েছে, যা শুনে রাজা ভীষণ রেগে যান। আসলে জিরিক যে রাজার আদেশ অমান্য করে সেই সাপের মাংস খেয়ে ফেলেছে তা তিনি বুঝে যান। তাই তিনি ক্ষুব্ধ হয়ে তাদের দুইজনকে বন্দি করার আদেশ দেন। যদিও তারা বলে যে সাপটি বিষাক্ত কিনা শুধু তা পরীক্ষা করার জন্য জিরিক এমনটা করেছে, কিন্তু রাজা তা বিশ্বাস করে না। রাজা তাদের শাস্তিস্বরূপ ফাঁসির আদেশ দেন। সৈন্যরা তাদের কারাগারে ধরে নিয়ে যায়। অন্যদিকে জিরিকের কুকুরটি তার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। তাই সে রাজা লুইসের প্রিয় বিড়ালকে বলে,
রাজা এখন আমাদের ভাষা বুঝতে পারে, তাই তুমি যদি কোনোভাবে রাজাকে বোঝাতে পারো তাহলে হয়তো রাজা তাদের ছেড়ে দেবে। বিড়ালটি জানতো রাজাকে রাজি করানো এত সহজ হবে না, তাই সে একটি কৌশল করে। অন্যদিকে রাজা এক কারিগরকে সেই সোনালি চুল পরীক্ষা করতে দেয়। সব যাচাই করে কারিগর চুলের সত্যতা প্রকাশ করে যে এটি আসলেই সোনার চুল, যা শুনে রাজা একেবারে অবাক হয়ে যায়। তখনই রাজার চতুর বিড়ালটি বলে ওঠে, এমন রাজকন্যার তো কেবল আপনার মতো রাজার স্ত্রী হওয়া উচিত। যা শুনে রাজা খুব খুশি হয়ে যায়। কিন্তু সেই রাজকন্যার খোঁজ আমি কিভাবে পাবো? বিড়াল বলে, এই কাজ শুধু সেই পারবে যে পশু পাখির ভাষা বোঝে। রাজা বুঝে যায় জিরিককে দিয়েই হয়তো তার স্বার্থ উদ্ধার করতে হবে। এবার রাজা জিরিক ও স্টেফানকে মুক্ত করে বলে, যদি তারা সেই সোনালি চুলের রাজকন্যার খোঁজ করে রাজার বিয়ের প্রস্তাব দিয়ে এই রাজ্যের রানী বানাতে পারে তাহলে তাদের ফাঁসির শাস্তি মাফ করা হবে। আর যদি তারা এই কাজে ব্যর্থ হয় তাহলে তাদের মৃত্যু অবধারিত। এরপর রাজা তাদেরকে একটি কালো হীরা উপহার দিয়ে বলে, এটা তোমরা সেই রাজকন্যাকে আমার উপহার হিসাবে দেবে। এবার তারা রাজকন্যার সন্ধানে বেরিয়ে পড়ে। বন বনান্তর পেরিয়ে বিভিন্ন রাজ্য ঘুরে তারা তাদের সন্ধান চালিয়ে যেতে থাকে, কিন্তু কেউই সোনালি চুলের রাজকন্যার সন্ধান দিতে পারে না। এখন তাদের মনে সন্দেহ হয়, আসলে কি এমন কোনো রাজকন্যা আছে? যদিও স্টেফান একবার হীরা নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু জিরিক তার সিদ্ধান্তে অটল। সে রাজার জন্য সেই সোনালি চুলের রাজকন্যা খুঁজে বের করবে। তো একদিন তারা যখন বিশ্রাম নিচ্ছিল তখন এক দমকা হাওয়ায় পিঁপড়াদের বাসায় আগুন লেগে যায়। পিঁপড়ারা বাঁচার জন্য চিৎকার করতে থাকে। ঠিক তখনই জিরিক এসে তাদের রক্ষা করে। আর এই ঘটনায় পিঁপড়াদের রানী খুশি হয়ে তাকে এই উপকারের প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। জিরিক এবার তাদের কাছে সেই রাজকন্যার খোঁজ জানতে চায়। পিঁপড়াদের রানী বলে, সোজা উত্তর দিক ধরে হেঁটে গেলে সামনে সমুদ্র পাবে, আর সেই সমুদ্র পেরিয়ে গেলেই তুমি পেয়ে যাবে সেই রাজকন্যার রাজ্য। সব শুনে এবার তারা উত্তরের দিকে যাত্রা করে। কয়েক ঘন্টা পর তারা সমুদ্র সৈকতে পৌঁছে যায়। সেখানে তারা দুই জেলেকে দেখে। তারা একটি মাছ নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল, কিন্তু জীবন্ত মাছটিকে দেখে জিরিকের খুব মায়া হয়। তাই সে তাদের মাছের দাম পরিশোধ করে মাছটিকে সমুদ্রে ছেড়ে দেয়। এবার সেই মাছটিও জিরিকের উপকারের প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপর জিরিক জেলেদের কাছে জানতে চায় সেই সোনালি চুলের রাজকন্যার রাজ্য কোথায়। জেলেরা বলে, সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ আছে, সেই দ্বীপেই তার রাজ্য। সব শুনে জিরিকের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সে সেখানে যাবে কিভাবে? তাই জিরিক জেলেদের কাছ থেকে তাদের নৌকাটি কিনে নেয়। এবার তারা কুকুরটিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা দেখে তারা সেই দ্বীপে পৌঁছে গিয়েছে। তাই তারা নৌকা থেকে নেমে সামনে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তারা সেই রাজ্য দেখতে পায়। অন্যদিকে দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে সেই রাজ্যে। জিরিক ও স্টিফান সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে দেখতে পায় এক রাজাকে, যাকে সেনারা অভ্যর্থনা জানাচ্ছে। তারা জানতে পারে এই রাজার নাম ফিলিপ। সে পার্শ্ববর্তী দ্বীপের খুব ক্ষমতাধর রাজা। তো ফিলিপ এই রাজ্যের রাজা হেনরির মেয়ে রাজকুমারী এলিজাবেথের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এদিকে প্রাসাদের ভেতরে সোনালি চুলের রাজকন্যা এলিজাবেথকে দেখানো হয়, যাকে তার বান্ধবীরা জানায় রাজা ফিলিপ অনেক আড়ম্বর করে তাকে দেখতে এসেছে। কিন্তু এসবে রাজকুমারীর কোনো উচ্ছ্বাস নেই। সে যখন ছাদে রাজার আড়ম্বর দেখতে যায় তখনই বাতাসের দমকা হাওয়ায় তার মাথার স্কার্ফটি উড়ে যায়। এবার রাজকুমারী তার বাবার সাথে সভাকক্ষে উপস্থিত হয়। রাজা ফিলিপ বিশাল উপহার সামগ্রী নিয়ে রাজা হেনরির কাছে রাজকুমারী এলিজাবেথের বিয়ের প্রস্তাব দেয়। রাজা হেনরি তাকে তাদের অতিথি হয়ে থাকার আমন্ত্রণ জানায় এবং বিয়ের প্রস্তাবটি তিনি ভেবে দেখবেন বলে তাকে আশ্বস্ত করেন। অন্যদিকে জিরিক ও স্টেফান যখন বাজারে ঘুরছিল তখনই উড়ে আসা স্কার্ফটি জিরিকের হাতে এসে পড়ে।
এরপর তারা এক মহিলার কাছ থেকে জানতে পারে রাজপ্রাসাদে রাজ অতিথি আসায় সাধারণ লোকের প্রবেশ নিষেধ। তবে আজ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় যে প্রতিযোগী জয়ী হবে সে রাজপ্রাসাদে থাকার সুবিধা সহ অনেক দামি পুরস্কার পাবে। তাই তারা এবার সিদ্ধান্ত নেয় তারাও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবার তারা এক ঘোড়াশালায় যায়। সেখানে তারা এক সাদা ঘোড়াকে দেখতে পায়। সেটি খুবই দ্রুতগামী এবং শক্তিশালী, কিন্তু কেউই সেই ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। জিরিক যেহেতু পশু পাখির ভাষা বুঝতে পারে, তাই সে ঘোড়াটিকে প্রতিশ্রুতি দেয় যদি সে তাকে প্রতিযোগিতায় জিততে সাহায্য করে তাহলে সে তাকে মুক্ত করে দেবে। জিরিকের কথা শুনে ঘোড়াটি তাকে সাহায্য করতে রাজি হয়। এদিকে প্রতিযোগিতা শুরু করার পূর্বেই রাজা ঘোষণা করেন যেই প্রতিযোগী শহরের শেষ প্রান্তে রাখা বিশেষ মুকুটটি নিয়ে ফিরে আসতে পারবে সেই বিজয়ী হবে। এবার প্রতিযোগিতা শুরু হয়, কিন্তু সেখানে কোনো নিয়ম ছিল না। যে যেভাবে পারছে অন্য প্রতিযোগীদের আটকানোর চেষ্টা করছে। তাই জিরিক তার রাস্তা পরিবর্তন করে বিকল্প পথ ধরে মুকুটের কাছে পৌঁছায়, আর বাকিদের পেছনে ফেলে দুই বন্ধু একসাথে মুকুট নিয়ে রাজার কাছে ফিরে আসে। তাই রাজা দুইজনকেই বিজয়ী ঘোষণা করেন। তারপর জিরিক নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে ঘোড়াটিকে মুক্ত করে দেয়। এদিকে রাজা ফিলিপ রাজা হেনরিকে একটি বিশেষ উপহার দেয়। সেই জাদুকরের বাক্সের ভেতর দুটি বোতল আছে। রাজা ফিলিপ জানায় কালো বোতলে এমন এক জাদুকরি পানি আছে যা যে কোনো ক্ষত তৎক্ষণাৎ সারিয়ে তুলতে পারে। আর দ্বিতীয় বোতলে রয়েছে জীবন দানকারী পানি, যা মৃত মানুষকেও জীবিত করে তুলতে পারে। রাজা ফিলিপ বুঝতে পারে তার কথা আসলে কেউই বিশ্বাস করছে না, তাই সে তার দেহরক্ষীকে প্রথমে হত্যা করে। পরে সে কালো শিশির পানি দিয়ে তার ক্ষত সারিয়ে তোলে এবং দ্বিতীয় শিশির সেই জীবনদানকারী পানি দিয়ে জীবিত করে তোলে। এখন এই চমৎকার দৃশ্য দেখে রাজা হেনরি খুব খুশি হয়ে যান, আর এই অমূল্য উপহার পেয়ে সে এবার ফিলিপের সাথে রাজকুমারীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাজকুমারী এই সিদ্ধান্তের বিরোধিতা করে চলে যায়, আর বাগান বাড়িতে গিয়ে তার বান্ধবীদের জানায় রাজা ফিলিপ খুবই স্বার্থপর এবং নিষ্ঠুর মনের মানুষ। অন্যদিকে জিরিক ও স্টিফান রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করছে। রাজপ্রাসাদের এত সব রাজকীয় অভ্যর্থনায় তারা মুগ্ধ হয়ে যায়। বিকেলে যখন রাজা ফিলিপ ও এলিজাবেথের বিয়ের ঘোষণা দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই জিরিক ও স্টিফান রাজাকে সেই দামি কালো হীরা উপহার দিয়ে জানায়, আমরা ব্যাভরিয়া রাজ্যের রাজা লুইসের পক্ষ থেকে রাজকুমারী এলিজাবেথের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। রাজা লুইস রাজকুমারীকে বিবাহ করতে চান, কিন্তু তাদের এই উপহার দেখে রাজাসহ উপস্থিত সবাই হাসতে শুরু করে। রাজা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের নিজ রাজ্যে ফিরে যেতে বলেন। এদিকে যেহেতু রাজকুমারী নিষ্ঠুর ফিলিপকে বিয়ে করতে চাইছিল না, তাই সে এই সুযোগকে কাজে লাগায়। সে তাদের দুইজনকে বলে, আমি তোমাদের 3টি কঠিন কাজ দেব। যদি তোমরা সেই কাজ সম্পন্ন করতে পারো তবেই আমি তোমাদের আনা বিয়ের প্রস্তাবে রাজি হব। জিরিক রাজকুমারীর কথায় রাজি হলে রাজকুমারী তার গলায় থাকা মুক্তোর মালাটি খুলে জানালার বাইরে ছিঁড়ে ফেলে দেয়, আর তাদের বলে মালায় 100 মুক্তোর দানা ছিল। যদি তারা এই কাজ সম্পন্ন করতে পারে তাহলে সে তাদের দ্বিতীয় কাজ দেবে। জিরিক ও স্টিফান ঘাসের মধ্যে মুক্তোর দানা খুঁজতে শুরু করে, কিন্তু এভাবে মুক্তো খোঁজায় বিরক্ত হয়ে স্টিফান রাজপ্রাসাদে ফিরে যায়, আর জিরিক তার কাজ করতে থাকে। ঠিক তখনই তার কুকুরটি তাকে সেই পিঁপড়া রানীর প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। তাই জিরিক পিঁপড়াদের সাহায্যে একটি একটি করে মুক্তোর দানা খুঁজে বের করে। এখন রাজকুমারী যখন দেখে জিরিক এ কাজ খুব সহজেই করে ফেলেছে, এটা দেখে সে জিরিকের প্রতি এক ভালো লাগা অনুভব করে এবং তাকে বলে দ্বিতীয় কাজের ব্যাপারে সে তাকে কাল জানাবে। এদিকে রাতে প্রাসাদে অনুষ্ঠান চলছিল। স্টিফান সেখানে উপস্থিত হলেও জিরিকের এসব ভালো লাগে না, আর এদিকে রাজকুমারী মনে মনে জিরিককেই খুঁজছিল। জিরিককে না পেয়ে সে চলে যায় জিরিকের সাথে দেখা করতে। আসলে দুজনই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউই নিজেদের মনের কথা জানাচ্ছে না। পরদিন রাজকুমারী তার বান্ধবীর সাথে পরামর্শ করে তার আংটিটি সমুদ্রের পানিতে ফেলে দেয়। এবার সকালে খাবার সময় জিরিক ও স্টিফান যখন তার সাথে দেখা করতে আসে, সে তাদের আংটিটি খুঁজে আনার কাজ দেয়। এসব দেখে রাজা ফিলিপ রেগে যায় আর বলে, যদি রাজকুমারী তাদের বিয়েতে রাজি না হয়
তাহলে সে তার বিশাল সেনা নিয়ে তাদের রাজ্য ধ্বংস করে দেবে। এদিকে চতুর স্টিফান বুঝে যায় কাজটি শুধু কঠিনই নয় বরং অসম্ভবও। তাই সে রাজকারিগরকে রাজার দেয়া সেই কালো হিরে দিয়ে প্রলোভিত করে এবং হুবহু রাজকুমারীর মতো দেখতে একটি আংটি বানিয়ে ফেলে। অন্যদিকে আংটি খুঁজতে সমুদ্র সৈকতে আসা জিরিকের সেই মাছটির কথা মনে পড়ে। তাই সে তাকে সব খুলে বলে, আর কিছুক্ষণ এভাবে খোঁজার পর মাছটি সেই আংটিটি পেয়ে যায়। অন্যদিকে চতুর স্টিফান সেই নকল আংটিটি রাজকুমারীকে দিয়ে বলে যে সে এই আংটিটি সমুদ্র থেকে খুঁজে এনেছে। ঠিক তখনই জিরিক আসল আংটিটি নিয়ে সেখানে উপস্থিত হয়। এবার দুটো আংটি দেখে রাজকুমারী বুঝে যায় জিরিকের আনা আংটিটি আসলে তার। আর স্টিফানের ছলনা বুঝতে পেরে রাজকুমারী তাকে প্রাসাদ থেকে বের করে দেয় এবং জিরিকের সততা আর এই অসাধ্য সাধনের ক্ষমতা দেখে রাজকুমারী তাকে ভালোবেসে ফেলে। তাই সে জিরিককে তার ভালোবাসার কথা জানাতে বাগান বাড়িতে নিয়ে আসে আর নিজের ভালোবাসার কথা স্বীকার করে। আর দূর থেকে দাঁড়িয়ে ফিলিপ এসব দেখে ফেলে। তাই সে তাদের বিয়ের বিষয়ে রাজার সাথে কথা বলে। রাজা বিষয়টির গভীরতা বুঝতে পেরেই জিরিককে তৃতীয় কাজটি নিজে দেন। সেখানে এত সব মুখ ঢাকা মেয়েদের মধ্য থেকে রাজকুমারীকে খুঁজে বের করতে হবে। জিরিক একে একে সবাইকে দেখতে থাকে। তখন রাজকুমারী তাকে হাতের ইশারায় নিজের অবস্থান বুঝিয়ে দেয়। কিন্তু সৎ জিরিক রাজাকে এভাবে প্রতারিত করতে চায়নি। তাই সে ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দেয় আর শর্ত হেরে যাওয়ায় রাজা তাকে নিজ রাজ্যে ফিরে যেতে বলেন। তাই জিরিক নিজ রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে রাজকুমারীকে বিয়ের জন্য প্রস্তুত করা হতে থাকে। এইসব ঘটনা দেখে জিরিকের কুকুরটি রাজার প্রিয় তোতা পাখিটির সাথে কথা বলে। কুকুরটি তোতাকে জানায় জিরিক যদি খালি হাতে তার রাজ্যে ফিরে যায় তবে সেই রাজা তাকে ফাঁসিতে ঝোলাবে। সব শুনে তোতা তাকে সেই জাদুকরি পানির কথা বলে দেয়, যা দিয়ে মৃতদেহে প্রাণ ফেরানো সম্ভব। কিন্তু রাজা তা এক গোপন কক্ষে রাখে। তাই তোতা তার এক পাখি বন্ধুর সাহায্যে সেই জাদুকরি পানির বাক্সটি নিচে ফেলে দেয়। আর কুকুরটিও সেই জাদুকরি পানির বাক্সটি নিয়ে এসে জিরিকের থলিতে ঢুকে পড়ে। কিন্তু জিরিক এসবের কিছুই জানে না। সে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রাজকুমারীও গোপনে জিরিকের পিছু নেয়। জিরিক যখন রাজকুমারীকে দেখতে পায় তখন রাজকুমারী জানায় সে জিরিককে ভালোবাসে, তাই সে তার সাথেই থাকতে চায়। এদিকে রাজা যখন জানতে পারে রাজকুমারী ও সেই জাদুকরি পানির বাক্স দুটোই নিখোঁজ, তখন ফিলিপ তার সৈন্য নিয়ে রাজকুমারীর খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে জিরিক এক সরাইখানায় তার বন্ধু স্টিফানকে খুঁজে পায়। সে তাকেও সাথে নিয়ে তার রাজ্যের দিকে রওনা হয়। এবার তারা তিনজন নৌকায় করে এগিয়ে যেতে থাকে। নৌকায় রাজকুমারী সেই জাদুকরি পানির বাক্সটি দেখতে পায় এবং বুঝতে পারে আসলে এই কাজটি ওই কুকুর করেছে। তাই সে এই বাক্সটি নিজের কাছেই রেখে দেয়। সকালে তারা সৈকত পেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। সেখানে ফিলিপের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে, কিন্তু দুই বন্ধু লড়াই করে তাদের হারিয়ে দেয়। এদিকে ফিলিপ রাজকুমারীকে জোরে নিয়ে যেতে চাইলে জিরিক তাকে বাধা দেয়, কিন্তু জিরিক ফিলিপের সাথে পেরে উঠছিল না। লড়াইয়ের এক পর্যায়ে ফিলিপ মাথায় আঘাত পেয়ে তার জ্ঞান হারিয়ে ফেলে। আর সেই সুযোগে স্টিফান নৌকায় বাধা দড়িটি কেটে দেয়। এরপর নৌকাসহ ফিলিপ সুউচ্চ ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। আর এভাবেই তারা দুষ্টু ফিলিপের হাত থেকে বেঁচে যায়। এরপর তারা তৃণভূমি পেরিয়ে আসে নিজেদের রাজ্যে। আর এখানকার রাজা রাজকুমারীকে দেখেই একেবারে মুগ্ধ হয়ে যায়। আর জিরিক ও স্টিফানের কাজে খুশি হয়ে তাদেরকে তাদের পূর্বের অবস্থান ফিরিয়ে দেয়। এবার রাজকুমারী জিরিককে তার দেহরক্ষী হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জিরিক তাতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ঈর্ষান্বিত স্টিফান রাজাকে জিরিক ও রাজকুমারীর ভালোবাসার কথা জানিয়ে দেয়। সব কথা শুনে ক্ষিপ্ত রাজা জিরিককে কারাগারে বন্দি করে আর তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেয়। কিন্তু রাজকুমারী এসবের কিছুই জানে না, কারণ রাজা জানত যদি রাজকুমারী এসব জানতে পারে তাহলে সে তাকে আর বিয়ে করবে না। তাই সে সবকিছু গোপন রেখে রাজকুমারীর সাথে বিয়ের অনুষ্ঠান শুরু করে। এদিকে কুকুরটি জিরিককে খুঁজতে খুঁজতে চলে আসে এক গোপন কক্ষে। সেখানে জিরিকের মৃতদেহ রাখা ছিল।
তাই সে দ্রুতই কাপড়ের এক টুকরো ছিঁড়ে নিয়ে রাজকুমারীর কাছে ছুটে আসে। অন্যদিকে বিয়ে শেষে প্রাসাদে সেলিব্রেশন চলছিল, কিন্তু রাজকুমারীর একেবারেই মন নেই। তখনই কুকুরের নিয়ে আসা কাপড়ের টুকরো দেখে সে বুঝে যায় জিরিক হয়তো কোনো বিপদে পড়েছে। তাই সে রাজার আদেশ অমান্য করে কুকুরকে অনুসরণ করে চলে আসে সেই গোপন কক্ষে। সে জিরিকের মৃতদেহ দেখে স্তম্ভিত হয়ে যায়, কিন্তু দ্রুতই নিজেকে সামলে নিয়ে সেই কালো বোতল থেকে এক ফোঁটা পানি ক্ষতস্থানে ঢেলে দেয়, আর মুহূর্তেই সেই ক্ষত ভালো হয়ে যায়। কিন্তু জীবন দানকারী সাদা বোতলের পানি দেওয়ার আগে স্টিফান সেটি কেড়ে নেয় এবং প্রহরীদের তাদের উপর নজর রাখতে বলে জীবন দানকারী পানির বোতলগুলো রাজার কাছে নিয়ে যায়। কিন্তু রাজা দুটি শিশির বিশেষত্ব গুলিয়ে ফেলে আর ভুল বুঝে কালো শিশির পানি নিজের মাথায় ছিটিয়ে দেয়। আসলে সে ভেবেছিল এই জাদুকরি পানির প্রভাবে সে আবারও তরুণ হয়ে উঠবে, কিন্তু এর ভুল প্রয়োগে রাজা তৎক্ষণাৎ মারা যায়। আর ঘটনার আকস্মিকতায় স্টিফান ভয় পেয়ে যায়। এই সুযোগে জীবন দানকারী সাদা বোতলটি কুকুরটি মুখে পুরে পালাতে শুরু করে, কিন্তু স্টিফান তাকে ধরে ফেলায় বোতলটি পড়ে গিয়ে ভেঙে যায়। তাই কুকুরটি সেই ভাঙা অংশ নিয়েই রাজকুমারীর কাছে ফিরে আসে। রাজকুমারী সেই ভাঙা বোতলের কোনায় আটকে থাকা এক ফোঁটা পানি জিরিকের মুখে ঢেলে দেয়, আর সেই জাদুকরি পানির স্পর্শে জিরিক আবারও তার প্রাণ ফিরে পায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। দেখা হবে আমাদের পরবর্তী গল্পে।